আমি জানি না, কিছু যে করেই হোক আমাদের দেশ বাঁচাতে হবে। জি স্যার, আমি আমার সাধ্যমতো কাজ করব। তাহলে রাজ, তুমি আজকেই আমেরিকায় চলে যাও ছদ্মবেশে। ওকে স্যার, কিন্তু আমি ডক্টর আসিফকে কোথায় পাবো? আমি জানি না, কিছু যে করেই হোক আমাদের দেশকে বাঁচাতে হবে। তা তো আমরা জানি না, কিন্তু তোমাকেই তাকে খুঁজে বের করতে হবে আর তাকে প্রোটেক্ট করতে হবে। ব্ল্যাক ডেভিল যদি ডক্টর আসিফকে পেয়ে যায় তাহলে দেশের অনেক ক্ষতি হবে। আমি আমার জীবন দিয়েও দেশকে রক্ষা করব। আমি হেডকোয়ার্টার থেকে বের হয়ে আমেরিকায় যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলাম। আমি কখনো ভাবিনি নিজ দেশকে বাঁচাতে আমায় আমেরিকায় যেতে হবে। আমি বিমানে উঠলাম, আর আমি ভাবছি লাইফে আগে কি ছিল আর কি হয়ে গেল। যেখানে আমি কলেজে লাভার বয় ছিলাম, আজ আমি হয়ে গেছি একজন ছদ্মবেশী এজেন্ট। 5 বছর আগের ঘটনা থেকে একটু ঘুরে আসি, কারণ আমেরিকা যেতে অনেক সময় লাগবে। পৃথিবীর অন্য প্রান্ত বলে কথা। 5 বছর আগে বুয়েটে আমি ভর্তি পরীক্ষা দিলাম, বুয়েটে অ্যাডমিশন হওয়ার জন্য। আমার সব সময় রেজাল্ট ভালো ছিল, মেধাবী ছিলাম ছোটকাল থেকে। দেশের প্রতি ভালোবাসা ছিল অনেক, তাই শহরের বিভিন্ন পুলিশ অফিসাররাও আমাকে চিনত। আমি তাদের বিভিন্ন কেস ইনভেস্টিগেশনে সাহায্য করেছি। যাই হোক, বুয়েটে আজকে আমার প্রথম দিন। আমি বুয়েটে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কিরে, এভাবে ক্ষেত সেচেছিস কেন? আজকে আমার বুয়েটে প্রথম দিন, তাই আমি এভাবে যাব। আমার হিরোর মতো ছেলে এভাবে কেন যাবে, কিছুই তো বুঝতে পারছি না। তুই একটু খুলে বল। আরে মাই ডিয়ার আম্বু, এত টেনশন করো কেন? আমি আজকে একটু যাচাই করতে চাচ্ছি যে বুয়েটের ছাত্রছাত্রীদের মন মানসিকতা কেমন। শুনেছ ছেলের কথা? ওর যেমন ইচ্ছা যাক, বাধা দিও না। বাধা দিলেও মনে হয় শুনবে। আমি বুয়েটে রওনা দিলাম সাইকেল করে। আমার বাইক আছে, তাও পুরো খ্যাত হয়ে যেতে হলে আমাকে সাইকেলে যেতে হবে। আমি বুয়েটের সামনে যেতেই আমার বেস্ট ফ্রেন্ড রাহুলের দেখা পেলাম। রাহুলও আমার সাথে বুয়েটে চান্স পেয়েছে। কিরে, আমার আগে এসে পড়লি যে? আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। আরে আমি রাজ। কি তুই রাজ? তোকে তো চিনাই যাচ্ছে না। কলেজে তুই এই খ্যাত সেজে কেন এলি? তুই তো হিরোর মতো থাকিস। আরে আমি খ্যাত সেজে এসেছি কারণ আমি জানতে চাই এই জায়গার ছাত্রছাত্রীদের মন মানসিকতা কেমন। ঠিক আছে, চল। আমি আর রাহুল কলেজে প্রবেশ করলাম। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। রাহুল স্টাইলিশ গেটআপে এসেছে, আর আমি খ্যাত সেজে এসেছি। আমি আর রাহুল মাঠের এক কোণে বসে আছি। ক্লাস শুরু হতে দেরি আছে। এমন সময় একটা গাড়ি আসলো কলেজে। দেখে তো দামি গাড়ি মনে হচ্ছে। গাড়ি থেকে একটা মেয়ে নামলো, যার সৌন্দর্য বলে বোঝানো যাবে না। দেখতে একেবারে পরীদের মতো। আমার সামনে দিয়ে গেল, আমার দিকে তাকিয়ে আবার ক্লাসে চলে গেল। আমার দিকে তাকিয়েছে কারণ আমি একমাত্র যে খ্যাত সেজে বসে আছি। মেয়েটা কি সুন্দর, তাই না? খবরদার, তোর ভাবির দিকে নজর দিবি না। তুই যে গেটআপে আসলি, এই গেটআপে ওর মতো স্টাইলিশ মেয়ে কখনোই তোকে পছন্দ করবে না। এই গেটআপে থাকবে কে? এই গেটআপ তো শুধু আজকের জন্য। আমি আর রাহুল ক্লাসে গেলাম। সব স্টুডেন্টস আমার দিকে তাকিয়ে আছে। দেখলাম সেই মেয়েটি আমাদের ক্লাসের সামনের সিটে বসে আছে। আমি আর রাহুল একেবারে পিছনের বেঞ্চে বসে পড়লাম। সবাই আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। এমন সময় একজন ছেলে বলে উঠল, এই খ্যাত, এখানে এসে আমার সিট মুছে দে। আমি তার কথা কান না দিয়ে রাহুলের সাথে কথা বলা শুরু করলাম। কিরে ক্ষেত, কথা কানে ঢোকে না? আমার রাগ উঠতেছে, তবু আমি শান্ত আছি, কারণ যে নিজে রাগ কন্ট্রোল করতে পারে না সে ভবিষ্যতে কিছু করতে পারে না। সেই ছেলেটি আমার দিকে আসতে লাগলো। এমন সময় ক্লাসে স্যার আসলো। স্যার এসে সবার পরিচয় নিতে লাগলো। আমি জানতে পারলাম ওই মেয়েটির নাম তামান্না আক্তার সাদিয়া। বাবা শহরের বড় টপ বিজনেসম্যান। এভাবে সবার পরিচয় শেষে আমার পরিচয়ের সময় এলো। আমি দাঁড়ালাম, আর সাথে সাথে সবাই খ্যাত বলে চিল্লাতে শুরু করলো। স্যার সবাইকে শান্ত হতে বলল। তোমার পরিচয় দাও। স্যার, আমার নাম রাকিব হাসান রাজ।
সবাই আমাকে রাজ বলে। আমার বাবা একজন উকিল আর মা গৃহিণী। ওয়েট, তুমি তোমার নাম কি বললে? রাকিব হাসান রাজ, তাই না? জি স্যার। তার মানে তুমি এই ক্লাসের ফার্স্ট বয়। আই এম রাইট? ইয়েস স্যার। আমার আর স্যারের কথা শুনে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন কোনো ভূত দেখছে। ক্লাস শেষে যখন বের হব তখন তামান্না আর তার বান্ধবীরা আমার সামনে আসলো। কিরে, তুই নাকি ক্লাসের ফার্স্ট বয়? তা কেমনি হলি? আরে বুঝলি না, মুন্না ভাইয়ের মতো চিটিং বাস করে। তুই কি জানোস আমি জীবনেও ক্লাসে সেকেন্ড হইনি, সবসময় ফার্স্ট হয়েছে। আর তোর জন্য আমি সেকেন্ড হয়েছে। সব সময় মানুষ এক থাকে না, মানুষকে সব সময় সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়। বেশি গান দিবি না। আমি আবার জ্ঞান কখন দিলাম? এই খ্যাত, বেশি কথা বলবি না। ওকে রাহুল, চল। এই, আমি কি তোকে যেতে বলেছি? লিসেন মিস, আমি আপনার বকবক শোনার জন্য আসিনি। কি? তুই আমাকে ইনসাল্ট করলি? এই কথাও যদি না বোঝেন তাহলে আপনার তো লাস্ট হওয়ার কথা, ফার্স্ট আর কি হবেন? এই কথার জন্য তোকে পস্তাতে হবে। রেডি থাকিস। আমি সবসময় রেডি থাকি। কালকে দেখা করব, দেখবো তোর কত সাহস। কালকে তোকে হাসপাতালে পাঠাবো। ওকে। কলেজ থেকে বের হয়ে গেলাম। তুই কেন ঝামেলায় জড়াতে গেলি? আমি আবার কই ঝামেলায় জড়ালাম? তামান্নাই তো ঝামেলা শুরু করলো। তাহলে কালকে কি করবি? আমি একটা মুচকি হাসি দিয়ে বাসায় চলে গেলাম। আমার মুচকি হাসার কারণ হলো, আমি যেসব কেস ইনভেস্টিগেশন করেছি সেই সব কেসের জন্য আমাকে আনঅফিসিয়াল পুলিশ ট্রেনিংও দেওয়া হয়েছে। আমার আম্মু আব্বু, এমনকি রাহুলও জানে না যে আমি পুলিশের জন্য কাজ করি। পুলিশ বলতে বড় বড় সিক্রেট এজেন্সি, বলতে গেলে আমি একজন সিক্রেট এজেন্ট। পরের দিন সকালে আমি বুয়েটে গেলাম। রাহুল আগেই চলে গিয়েছে। আমি গতকালকের মতো খ্যাত সেজে যাইনি, বরং একেবারে আমার আগের লুকে গেছি। বাইক নিয়ে গেলাম বুয়েটে। আমাকে কেউ চিনতে পারেনি। ক্লাস শুরু হতে এখনো আধা ঘন্টা আছে। তামান্না কয়েকজন গুন্ডা টাইপের পোলাপান নিয়ে এসেছে। এটা ভেবে আমার হাসি পাচ্ছে। আমি দেখলাম রাহুল ওদের সামনেই আছে, মনে হয় কথা বলছে। চারদিক দিয়ে ইনস্টিটিউটদের ছাত্রছাত্রীরা ঘিরে আছে। আমিও ভিড়ের মধ্যেই রইলাম, দেখি কি হয়। আমি একটু সামনে গেলাম যাতে ওদের কথা শুনতে পারি। কিরে, তোর খাত বন্ধ কই? মনে হয় আমাদের দেখে পালাইছে। দেখো, তোমরা আমাদের ক্লাসমেট আর রাজও তোমাদের ক্লাসমেট, তাই আমি চাই না কোনো ঝামেলা হোক। এটা তোর ওই ক্ষেত বন্ধু বুঝলো না কেন? ওর একটা নাম আছে রাজ, তো নাম ডেকে বলবে। আরে খ্যাতের আবার কিসের নাম? সবাই হাসা শুরু করলো। আমার মনে হয় না আজকে আর আসবে। চল ক্লাসে যাই। আপনারা কি আমাকে খুঁজছেন? সবাই আমার দিকে তাকালো। ভিড় থেকে আমি বেরিয়ে আসলাম। সবাই আমার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে, যেন কোনো এলিয়েন দেখতেছে। আর দেখবেই বা না কেন, গতকালকে যে ছেলেকে খ্যাত দেখলো, আজকে সে হিরো লুকে এসেছে। দেখলেই যে কেউ ক্রাশ খাবে। এই খ্যাত যে এত কিউট হবে আমি ভাবিনি। আমি তো দেখেই ক্রাশ খেয়ে গেলাম। চুপ থাক তোরা। এই খ্যাত, এতক্ষণ কোথায় ছিলি? আমার বন্ধু কি বলল? আমার নাম রাজ, সো নাম ধরে রাখবে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? তামান্নাদের দেখে বোঝা যাচ্ছে যে ভয় পেয়ে গেছে। এই, তোরা এই রাজকে বুঝিয়ে দে যে আমি আর আমার সাথে পাঙ্গা নিতে এলে কি হয়। আমাকে মারতে মাত্র এই 8 জন ছোট ছোট বাচ্চাকে নিয়ে এসেছো? হাউ নাইস ডার্লিং। আমার কথা শুনে তামান্না রেগে গেল। 8 জন আমার কাছে আসলো। আমাকে মারার আগেই একজনের তলপেটে একটা ঘুষি দেই, আর সে মাটিতে ছটফট করে শুরু করলো। আমিও ভাবিনি যে আমার ঘুষিতে এত শক্তি থাকবে। আরও 2 জনের হাত ধরে মোচড় দিলাম, আর বাকি 5 জনকে আমার ট্রেনিংয়ের টেকনিক দিয়ে হারিয়ে দিলাম। আমার ফাইট দেখে সবাই ভয় পাচ্ছে। রাহুলও জানতো না যে আমি এত ভালো ফাইট পারি। কি মিস, আর কিছু দেখাবেন নাকি ক্লাসে যাব? আপনার ইচ্ছা হলে আপনি এখানে থাকেন, আর সমস্যা নেই। তাও একটা কথা বলি, তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি, তাই ইনস্টিটিউটদের কেউ যেন লাইন না মারে তোমার সাথে। আমি আর রাহুল ক্লাসে গেলাম, ফার্স্ট বেঞ্চে বসলাম। তামান্না ক্লাসে এসে দেখে
আমি ফার্স্ট বেঞ্চে বসে আছি, তাই সে সেকেন্ড বেঞ্চে বসে পড়ল একগুচ্ছ রাগ নিয়ে। ক্লাস শেষে বের হতেই আমি তামান্নাকে বললাম, তামার প্রপোজাল নিয়ে কি ভাবলে সুইটহার্ট? অসহ্য, চল তো এখান থেকে। তামান্না চলে গেল তার বান্ধবীদের সাথে। তুই যে এত ভালো ফাইট করতে পারোস, আমাকে আগে বললি না কেন? আমি তো ভয়ে ছিলাম যে তোর যদি কিছু হয়ে যায়। আরে কিছু হয়নি তো, আর তুই টেনশন করবি না, একদিন এই তামান্নাকেই তোর ভাবি বানাবো। এভাবে দিনের পর দিন চলে যেতে লাগলো, মাসের পর মাস চলে গেল, 4টা বছর চলে গেল। কয়েকদিন পর ফাইনাল এক্সাম। এই কয়েক বছরে তামান্না আমার সাথে তেমন কথা বলেনি, কিন্তু ইনস্টিটিউটের সবাই আমাকে এক নামে ডাকতো, আর সেটা হলো লাভার বয়। আমি প্রত্যেকবার ফার্স্ট হয়েছি, আর তামান্না সেকেন্ড। তামান্নার উপর আমি আরও দুর্বল হয়ে গেলাম। প্রত্যেক দিন তাকে প্রপোজ করতাম, কিন্তু সে প্রতিদিনই একটা কথাই বলতো যে অসহ্য। কিন্তু ফাইনাল এক্সামের পর হয়তো আর দেখা হবে না। আমার সিক্রেট এজেন্টের কাজও ভালো চলছিল। ছোটোখাটো মিশন আমি একাই আনঅফিসিয়াল কমপ্লিট করেছি। ন্যাশনাল এজেন্সি আমার পর অনেক খুশি হয়েছে। পড়ালেখা শেষ করে আমি অফিসিয়ালি জয়েন করব সিক্রেট এজেন্ট হিসেবে। তারপর আমি নিজের ইচ্ছায় দেশের সেবা করতে পারবো। একদিন আমি আর রাহুল বসে কলেজের ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলাম, তখন দেখলাম তামান্না আমাদের দিকে আসছে। আমি প্রথমে ভাবলাম যে অন্য দিকে যাবে, কিন্তু না, আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল। রাজ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। দোস্ত দেখ তো, আমি স্বপ্ন দেখতেছি নাকি তামান্না সত্যি আমার সাথে কথা বলতে আসছে? ভাই, আমিও তো একটা জিনিস দেখতেছি। তাহলে আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে একটু দেখে বলো তো। ভাই, প্রতিদিন যে দিকে উঠে সেই দিক দিয়ে উঠছে। তামান্না তো আমাদের এইসব ফালতু কথাই রেগে শেষ। শাট আপ! তোমাদের এইসব ড্রামা দেখার জন্য আমি আসিনি। আমার তোমার সাথে কিছু কথা ছিল। ক্যান আই টক ইন প্রাইভেট? দোস্ত, মনে হয় তামান্না তোর কাছে প্রাইভেট পড়ার জন্য আসছে। ওর এই কথা শুনে তো আমি হেসে গড়াগড়ি খাচ্ছি, আর এদিকে তামান্না রেগে ফেটে যাবে এরকম অবস্থা। তামান্না কিছু না বলে চলে যেতে লাগলো। এই রে, এবার সত্যি রেগে গেছে। রাহুল তুই থাক, আমি আসলাম। আমি দৌড় দিয়ে গিয়ে তামান্নার সামনে গিয়ে দাঁড়ালাম। আরে রাগ করো কেন, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমার কিছু বলেনি, জাস্ট লিভ মি গো। দেখো তামান্না, যদি কোনো প্রবলেমে পড়ো আর আমাকে নাও ভালোবাসলে, কিন্তু যদি একজন ফ্রেন্ড মনে করো, তাহলে একজন ফ্রেন্ড হিসাবে বলতে পারো। কালকে ফাইনাল এক্সাম, আর আমার কিছু সমস্যা আছে যে আমি সলভ করতে পারছি না। যদি আমাকে হেল্প করতে, যদি তুমি ফ্রি থাকো। নো প্রবলেম, আমি ফ্রি অলওয়েজ। আর তোমার থেকে তো জরুরি আমার কাছে কিছুই না। ওকে, তাহলে আমার বাসায় আজকে রাতে আসবে, রাত 8টার দিকে, এই অ্যাড্রেসে। ওকে, তাহলে আমি চলে যাব, নো প্রবলেম। আমি আবার রাহুলের কাছে চলে আসলাম। কি রে, কি বললো? তারপর আমি সব খুলে বললাম। দেখলি মেয়েটা 4 বছরের নিচ থেকে তোর সাথে কিছু বলতে আসেনি, আর আজকে ওর স্বার্থপরের মতো তোর কাছে হেল্প চাইছে। আরে ভাই বাদ দে না, তুই তো ভাবির স্বার্থ দেখলি, আর আমি দেখছি তার মনের ভিতরের প্ল্যান। কিসের প্ল্যান? অনেক গভীর প্ল্যান। তামান্নার মুখে এক কথা বলছিল, আর তার চোখ অন্য কথা বলছিল। মানুষ মুখে যায় বলুক না কেন, কিন্তু তার চোখ সবসময় সত্যি কথা বলে। আর তামান্নার চোখের ভাষা আর মুখের ভাষা একদম আলাদা। কিছু তো প্ল্যান করছে সে, কিন্তু সেটা কি তা আমি সেখানে গেলেই জানতে পারবো। তারপরেও তুই চাপি? হুম। যদি তোর কোনো ক্ষতি করে ফেলে? তামান্না যদি আমাকে বিষও দেয় তাও আমি যাব। ভালোবাসা মানুষের হাতে মরতে গেলেও যে অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয়। রাত 8টা বাজে। আমি চলে গেলাম তামান্নার দেওয়া ঠিকানায়। দোতলা, অনেক সুন্দর বাসা, দেখতে ছোটোখাটো মহলের থেকেও কম কিছু না। তামান্না বেশ ধনী ফ্যামিলি থেকে এসেছে। আমি দরজায় কলিং বেল বাজালাম। তামান্না দরজা খুলল। ওকে দেখে আমি বড় ধরনের শক খেলাম। রাত 8টা বাজে। আমি চলে গেলাম তামান্নার দেওয়া ঠিকানায়। দোতলা, অনেক সুন্দর বাসা, দেখতে ছোটোখাটো মহলের থেকে কম কিছু না। তামান্না বেশ ধনী ফ্যামিলি থেকে এসেছে। আমি দরজায় কলিং বেল বাজালাম। তামান্না দরজা খুলল। ওকে দেখে আমি বড় ধরনের শক খেলাম। আপনারা কি ভাবছেন যে তামান্না কোনো শাড়ি পরে এসেছে? না,
তেমন কিছুই হয়নি। তামান্না একেবারে মডার্ন ড্রেস পরেছে। আমার মনে হচ্ছে আশেপাশের কোনো বাড়ি থেকে ছোট ছেলে মেয়ের কাপড় পরে এসেছে। এই মেয়ের মতলবটা কি আমাকে এখানে ডেকে নিয়ে এসেছে? বাসায় বাবা মার সামনে কিভাবে এত ছোট জামা কাপড় কিভাবে পরে? বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আসছি। আমি তামান্নার বাসার ভিতরে গেলাম। ভিতরটাও সুন্দর। তামান্না আমাকে ওর বেডরুমে নিয়ে গেল। তামান্না, তোমার বাবা মা বাসায় নেই? আব্বু বিদেশে বিজনেসের জন্য গিয়েছে, আর আম্মু তার কাজিনের জন্মদিনে গিয়েছে। আমার কালকে এক্সাম, তাই আম্মু সাথে যায়নি। ও। তামান্না আমার পাশে বিছানায় বসলো, আমার গা ঘেঁষে। আমাকে এখান থেকে দ্রুত কেটে পড়তে হবে, না হলে মেয়েটা যে কি করবে আল্লাহ জানে। আমি বিছানা থেকে দাঁড়িয়ে পড়লাম। কি হলো? কিছু হয়েছে? আমার প্রবলেমগুলো সলভ করতে সাহায্য করো। করব, এক শর্তে। আমি জানি কি শর্ত। আমার এরকম হট বডি দেখে কন্ট্রোল হচ্ছে না, তাই না? জি না, আমার শর্ত হলো তুমি আমার সামনে ফুল বাঙালি মেয়ে সেজে আসবে, তারপর আমি তোমাকে সাহায্য করব। তামান্না আমার কথা শুনে অবাক হয়ে গেছে। সে হয়তো ভাবতে পারেনি যে আমি তার শরীরের প্রতি কোনো ইন্টারেস্ট না। ওকে। আমি রুম থেকে চলে গেলাম। তামান্না ড্রেস চেঞ্জ করতে গেল। তামান্না এবার ভালো দেখে একটা ড্রেস পরেছে, সেটা ওর চেহারার সাথে মানানসই। আমি ওর সব সমস্যা সলভ করতে লাগলাম। রাত 10টা বেজে গেল ওর সমস্যা সলভ করতে করতে। তাহলে আমি এখন যাই? না না, তুমি এখন যেতে পারবে না। কিন্তু কেন? না, আসলে তুমি আমার এত বড় হেল্প করলে, তাই তোমাকে আমার সাথে ডিনারও করতে হবে। আমি কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। বাসায় গিয়ে আমাকেও তো পড়তে বসতে হবে। বেশি সময় লাগবে না, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি ডাইনিং টেবিলে খাবার নিয়ে আসছি। ঠিক আছে। আমি ডাইনিং টেবিলে গিয়ে দেখি অনেক ধরনের খাবার আছে। এত রান্না কে করেছে? কেন? আমি। তুমি রান্নাও পারো? জি। এখন কথা না বলে খাবার খেতে শুরু করো। আমি আর তামান্না একসাথে খেতে বসলাম। সত্যি বলতে খাবারের স্বাদ অনেক ভালো হয়েছে। তাহলে এবার আমি যাই? দাঁড়াও, আগে আমার তোর স্পেশাল জুসটা খাও। না না, আমি আর খেতে পারবো না। আমি অনেক খেয়ে ফেলেছি আজকে। না বললে তো আমি শুনবো না, তোমাকে খেতেই হবে। ঠিক আছে। আমি জুসে চুমুক দিয়েই মাথা ঘুরে গেলাম। ইয়েস, ওষুধ কাজ হয়েছে। এবার আমাকে পরীক্ষার প্রথম হওয়াতে ক্ষুধা দিতে পারবে না। তারপর তামান্না আমাকে একটা রুমে নিয়ে গেল। তারপর আমাকে বিছানায় শুইয়ে দিল। সকালবেলায় তামান্না ভার্সিটিতে গেল। কিরে, আজকে তোকে এত খুশি খুশি লাগছে কেন? আজকে আমি অনেক খুশি। আজ 4 বছর পর আমি পরীক্ষায় প্রথম হব। কিন্তু কি করে? গতকাল আমি রাজকে আমার বাসায় কিছু প্রশ্নের সলিউশনের জন্য ডাকি, সে এসেও পড়ে। আমি তার জুসে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিই। রাজ জুসে চমক দিতে না দিতেই ঘুমিয়ে পড়লো। হ্যাঁ, এখনও ঘুমেছে। আজ দুপুরের আগে উঠবে না। আমি আমার পথের কাটাকে আজ দূর করতে পেরেছি। মেঘলা তামান্নার গালে জোর একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। তামান্না মেঘলার দিকে অবাক দৃষ্টিতে গালে হাত দিয়ে তাকিয়ে আছে, কারণ মেঘলা তামান্নার বেস্ট ফ্রেন্ড। এই পর্যন্ত সব সময় তামান্নাকে হেল্প করেছে, সাপোর্ট করেছে। ছি ছি তামান্না, আমি তোর থেকে এটা কখনোই আশা করিনি। তোকে আমার বেস্ট ফ্রেন্ড বলতে আমার ঘৃণা লাগছে। তুই তোর অ্যাটিটিউডকে বজায় রাখার জন্য রাজের 4টা বছর আজ নষ্ট করে দিলি। তোর এতই প্রথম হওয়ার ইচ্ছা থাকলে তুই নিজের চেষ্টায় ফার্স্ট হ, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু তুই আজ যা করলি তা ভাবতেই আমার ঘৃণা লাগছে। আমি এসব ভেবে কিছু করিনি রে, আমি ক্ষমা করে দে। ক্ষমা তো তাকেই করা যায় যে ক্ষমা পাওয়ার যোগ্য রাখে, কিন্তু তোমার সেটা নেই। তামান্না পিছনে তাকিয়ে দেখলো যে রাহুল কথাটা বলল। তার মানে রাহুল ওদের দুজনের কথা শুনে ফেলেছে। রাহুল, তুমি? হ্যাঁ, আমি তোমার কাছে এসেছিলাম রাজের খোঁজ নিতে, কারণ সে রাতে নিজের ঘরেও যায়নি। তার মা বাবা কতটা চিন্তিত সেটা তুমি কিভাবে বুঝবে? আমি ভাবতেই পারতেছি না রাজ তোমাকে কীভাবে ভালোবাসতে পারলো। রাজ তো আগেই থেকেই জানতো যে তুমি নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্র করছো। রাজ জানতো মানে? হ্যাঁ, রাজ জানতো। রাজের সিক্স সেন্স অনেকটাই পাওয়ারফুল। সে তো তোমার ভালোবাসার টানে তোমার বাসায় যায়। সে আমাকে কি বলেছে জানো?
তুমি যদি রাজকে বিষও খাও তাহলে রাজ সেটাও খাবে, কিন্তু তুমি রাজের কেন কারোর ভালোবাসার যোগ্য না। তামান্নার চোখ দিয়ে পানির ফোঁটা পড়ছে। একসময় পরীক্ষা শুরু হওয়ার বেল বাজা শুরু করলো। তোর এই চোখের পানির কোনো মূল্য নেই আমার কাছে। সবাই পরীক্ষার হলে চলে গেল। রাহুলও নিরুপায় হয়ে পরীক্ষা দিতে চলে গেল। আর একটাই দুঃখ রয়ে গেল যে তার প্রাণপ্রিয় বন্ধুর কোনো সাহায্য করতে পারছে না সে। তামান্নাও চোখের পানি ফেলতে ফেলতে পরীক্ষার হলে চলে গেল। স্যার এসে পড়ল। স্যার ঘোষণা দিল আর 5 মিনিটের মধ্যে কেউ যদি না আসে তাহলে 5 মিনিটের পর কাউকে ঢুকতে দিবে না। তামান্না বারবার রুমের দরজার দিকে তাকাচ্ছে। তার মনে হচ্ছে রাজ আসবে, কিন্তু 4 মিনিট পর যখন কেউ আসলো না তখন তামান্নাও আশা ছেড়ে দেয়। সবাই সবার খাতা নিয়ে লিখতে শুরু করলো। এমন সময় তামান্না আর রাহুলের কানে একটা শব্দ এলো, যেটা ওদের খুব কাছের মানুষের আওয়াজ। মে আই কাম ইন স্যার? আমাকে দেখে রাহুল তো অনেক খুশি, আর তামান্নাও খুশি হয়েছে একটু, কিন্তু সে বুঝতে পারছে না যে এত হাই ডোজের ওষুধ খাওয়ার পরও আমি কিভাবে আসলাম। এই প্রশ্নের উত্তর জানতে হলে আরেকটু ওয়েট করতে হবে। আমি আমার সিটে বসে গেলাম। তামান্না আমার দিকে এক নজরে তাকিয়ে আছে, সেটা আমি বুঝতে পেরেছি। আমি চোখের ইশারায় বলে দিলাম পরীক্ষায় মন দিতে। এভাবে সব পরীক্ষা শেষ হয়ে গেল। এই কয়েকদিন তামান্না আমার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আমি সবসময় ইগনোর করেছি। পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। ক্যাম্পাসে সবাই এসেছে, শুধু আমি ছাড়া, কারণ আমি আমার রেজাল্ট জানি আগে থেকেই। তামান্না, রাহুল সব বন্ধুরা এসে গেছে। রেজাল্ট বোর্ড টাঙিয়ে দিয়ে গেল পিয়ন। সবাই তাড়াহুড়ো শুরু করে দিয়েছে রেজাল্ট দেখার জন্য। তামান্না দূরে এক জায়গায় দাঁড়িয়ে আছে। কিরে, রেজাল্ট দেখবি না? না রে, তুই দেখ। রেজাল্ট দেখে ফিরে এলো। কংগ্রাচুলেশন দোস্ত, তুই আবার ফার্স্ট হয়েছিস। তামান্না চোখ বড় বড় করে মেঘলার দিকে তাকালো। রাজের কি রেজাল্ট হয়েছে? রাজের নাম তো বোর্ডে নেই, তার মানে ফেল করছে। তামান্না এই কথা শুনে দৌড়ে বোর্ডের কাছে গেল। গিয়ে দেখে সত্যি রাজের নাম বোর্ডে নেই। কিরে, এবার খুশি হলি? না রে দোস্ত, আমার কেন জানি মনে হচ্ছে কিছু তো একটা হয়েছে। রাজ সেদিনের পর থেকে আমাকে আর জ্বালাতন করে না, আমার পিছুও নেয় না। তারপর আবার আজকের রেজাল্ট, মানে একটা খটকা তো থেকেই যাচ্ছে। কেন? তোর তো এত খুশি খুশি হওয়ার কথা। না রে, আমার ভালো লাগছে না, তুই থাক, আমি একটু আসছি। এই বলে তামান্না প্রিন্সিপালের রুমে গেল। মে কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আর শুভেচ্ছা জানালাম তোমার রেজাল্টের জন্য। থ্যাঙ্কস স্যার। আমি আসলে জানতে আসছিলাম যে রাজ প্রত্যেকবার ফার্স্ট হয়, কিন্তু এবার রাজের নাম বোর্ডেই নেই, কেন স্যার? সেই ইডিয়েটের কথা বলো না। কেন স্যার, কি হয়েছে? প্রিন্সিপাল কিছু খাতা বের করে তামান্নার সামনে রাখলো। দেখো সে কি এক্সাম দিয়েছে। তামান্না প্রত্যেকটা খাতা দেখে অনেক অবাক হলো, কারণ প্রত্যেকটা খাতার পৃষ্ঠায় শুধু একটা কথা বড় বড় করে লেখা আছে, আই লাভ ইউ মাই বেলোভেড টি। দেখেছো, নিজের ক্যারিয়ার একটা মেয়ের জন্য ছেড়ে দিল। তামান্না কিছু না বলে সোজা ক্যাম্পাসে রাহুলের কাছে চলে গেল। রাহুল, রাজ কোথায়? কেন, তোমার তো খুশি হওয়ার কথা আজকে, তুমি ফার্স্ট হয়েছো আর আমার বন্ধু ফেল করেছে। দেখো রাহুল, রাজের সাথে আমার কিছু কথা আছে। রাহুল, আমি রাজের সাথে কথা বলতে চাই, প্লিজ। রাজ তোমার জন্য ক্যাম্পাসের পিছনের বাগানে অপেক্ষা করছে। তামান্না কান্না থামিয়ে দৌড়ে গেল বাগানের দিকে। সেখানে কেউ নেই। তামান্না একটা বেঞ্চে হতাশ হয়ে বসে পড়ল। চারিদিকে মেঘ গর্জন করছে, হয়তো একটু পর বৃষ্টি শুরু হয়ে যাবে। হঠাৎ তার কানে একটা গানের আওয়াজ ভেসে আসতে লাগলো। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তামান্না দেখতে পেল যে আমি গিটার নিয়ে গান গাইতে গাইতে আসছি। তামান্না আমার কাছে দৌড়ে এলো। আমি ভেবেছিলাম আমাকে জড়িয়ে ধরবে, কিন্তু না, আমার কাছে এসে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। তারপরও তামান্নার চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। তোমার সাহস কি করে হয় যে আমাকে পরীক্ষায় ফার্স্ট করিয়ে দিয়ে নিজে ফেল করলেই আমি তোমাকে ভালোবাসবো, এটা ভাবার? আমি কি তোমাকে বলেছি যে তুমি ফার্স্ট হলে আমাকে ভালোবাসতে হবে?
পরীক্ষার আগের দিন যখন আমি তোমার বাসায় যাই, সেই দিনই আমি বুঝতে পেরেছিলাম যে তোমার মনে কিছু না কিছু একটা চলছে। তুমি যখন ডিনার শেষে আমার জন্য শরবত আনতে যাও, তখন আমি রান্নাঘর পর্যন্ত তোমার পিছু নেই। সেখানে গিয়ে দেখি তুমি শরবতে কিছু একটা ঔষধ মিশাচ্ছ। তুমি যখন আমাকে শরবতের গ্লাসটা দিলে, তখন আমি শরবতের গন্ধ শুঁকেই বুঝে গিয়েছিলাম যে শরবতে নিশ্চয়ই ক্লোরোফর্ম জাতীয় কিছু একটা মেশানো আছে। আমি গ্লাসে একটু চুমুক দিয়েই অজ্ঞান হওয়ার অভিনয় করলাম, কিন্তু আমি শরবত খাইনি। আমি সেদিনই বুঝে গিয়েছিলাম যে তুমি যদি তোমার পড়ালেখা আর জীবনের লক্ষ্যের জন্য এতটা সিরিয়াস হও, তাহলে তোমার ভালোবাসার মানুষের জন্য কতটা সিরিয়াস হবে। আমি জানি তুমি হয়তো আমাকে এখন ভালোবাসো না, কিন্তু একদিন না একদিন তুমি আমাকে ভালোবাসবে, আর আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। আমি জানি যে তুমি আমাকে তোমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসো। আমি জানি না যে আমি তোমাকে ভালোবাসি কিনা। আমি ছোটবেলা থেকে একটাই স্বপ্ন দেখে এসেছি, যে আমি বড় কিছু হব। এখন আমার স্বপ্ন পূরণের দিকে আমি অনেকটাই এগিয়ে গিয়েছি। আমার আজকে রাতে আমেরিকায় ফ্লাইট আছে। জানি না তোমার সাথে আমার দেখা হবে কিনা, কিন্তু যদি নিয়তি থাকে তাহলে আমাদের আবার দেখা হবে। আর পারলে আমাকে ক্ষমা করে দিও। খোদা হাফেজ। বলেই তামান্না আমার সামনে দিয়ে চলে গেল। তামান্নার কথা বলার সময় তার চোখ দিয়ে অবিরামভাবে পানি গড়িয়ে পড়ছিল। আমি এখনও আমার জায়গায় দাঁড়িয়ে আছি। সেই সময় আমার কাছে রাহুল আসলো। আমি তোদের সব কথা শুনে ফেলেছি রে। তুই যে তোর এত বড় সর্বনাশ করলি, তোর ক্যারিয়ারের কি হবে? আমার লক্ষ্য ডিগ্রি না, বরং দেশের জন্য কাজ করা। আমার জন্য চাকরি আগে থেকেই ফিক্সড হয়ে রয়েছে। এখন চল বাসায় যাই। আমি আর রাহুল যে যার বাসায় চলে গেলাম। আমি ভাবছি যে তামান্নার সাথে কি আমার আর দেখা হবে। এমন সময় সিক্রেট এজেন্সি থেকে ফোন আসলো। আমাকে তাদের সাথে দেখা করতে বলেছে। আমি সেখানে যাওয়ার সাথে সাথেই আমার হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্টের কাগজ ধরিয়ে দেয়। আমার কোনো টেস্ট নেয়নি, কারণ আমি গত 5 বছর ধরে দেশের জন্য কাজ করে এসেছি। আমার অফিসিয়ালি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হলো। আমি বাসায় বললাম যে আমার চাকরির জন্য আমাকে অন্য শহরে যেতে হবে। আমি 1 বছরে অনেক অফিসিয়ালি মিশন করেছি। এই বছরের আমার সাথে অনেক ঘটনাই ঘটেছে, যা আপনারা সিজন 2 এ পড়তে পারবেন। হঠাৎ করে দেশের স্বনামখ্যাত বিজ্ঞানী ডক্টর আসিফ এমন একটা মিসাইল বানায় যা যে কোনো দেশকে ধ্বংস করতে পারে। এই খবরটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, আর অনেক দেশের সেনাবাহিনী সহ মাফিয়াদের ঘুম হারাম হয়ে যায়। ডক্টর আসিফের উপর অনেক অ্যাটাক হয় সেই মিসাইলের ফর্মুলা জানার জন্য, কিন্তু প্রত্যেকটা অ্যাটাক আনসাকসেসফুল হয়েছে। এখন ডক্টর আসিফ আমেরিকায় গিয়ে লুকিয়ে আছে। সে বলেছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ তার সুরক্ষার ব্যবস্থা করতে পারবে না, ততক্ষণ দেশে পা রাখবে না। ব্ল্যাক ডেভিল নামক এক মাফিয়া কিং এখন আমেরিকায় গিয়েছে ডক্টর আসিফকে খোঁজার জন্য। সে যদি ডক্টর আসিফকে পেয়ে যায়, তাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই সিক্রেট এজেন্সির জেনারেল আর ক্যাপ্টেন আমাকে ডক্টর আসিফকে নিরাপদে দেশে ফিরে আনার দায়িত্ব দিল। আমি ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলাম, কারণ ফ্লাইট ল্যান্ড হয়েছে। এই বছরের আমি তামান্নাকে ভুলে গেছি। আমি ভুলেই গেছি যে তামান্না আমেরিকাতেই আছে, কিন্তু এখন আমার মনের কোনো না কোনো এক কোণে সে এখনো রয়েছে। এখন আমাকে যে করেই হোক ডক্টর আসিফকে ব্ল্যাক টেবিলের আগে খুঁজে পেতে হবে। যদি একবার সেই মিসাইলের ফর্মুলা ব্ল্যাক টেবিল পেয়ে যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। আর তা হওয়ার আগেই আমাকে ডক্টর আসিফকে খুঁজে দেশে ফিরে আনতে হবে। আমি একটা হোটেলে রুম বুক করলাম। রুমে গিয়ে আমেরিকাতে বসবাসকারী বাংলাদেশি সিক্রেট এজেন্ট শাকিলকে ফোন করে আমার রুমে আসতে বললাম। তার সাথে আমার ট্রেনিংয়ে দেখা হয়েছিল, আর আমার অনেক ভালো বন্ধুও সে। শাকিল জানালো আগামী 8 ঘন্টার মধ্যে আসবে। আমি ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। জেনারেলের দেওয়া ইনফরমেশানগুলো দিয়ে ইন্টারনেটে রিসার্চ করতে লাগলাম। এমন সময় দরজায় কেউ নক করলো। হুজ ডেথ? I am CA-47. See secret A agent 47 code number. কাম ইন। দরজা ভয়েস কানেক্টেড, তাই আমার আওয়াজে খুলে গেল। শাকিল একটা চেয়ার টেনে আমার সামনে বসলো। কেমন আছো?
আমি মোটামুটি, তবে এই মিশন তাড়াতাড়ি কমপ্লিট না করতে পারলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই জন্যই আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। বলো, কি ইনফরমেশন আছে তোমার কাছে? প্রথমে ডক্টর আসিফ এই দেশে এসে কোথায় লুকিয়েছে তা কেউ জানি না, তবে এই দেশে এসে লোকাল সিম নেই অনেকগুলা, আর আমি লোকাল পুলিশের সাহায্য নিয়ে সেগুলো ট্রেস করার চেষ্টা করছি। এনি রেজাল্ট? ইয়েস, তার লাস্ট লোকেশন ট্রেস হয়েছে লস অ্যাঞ্জেল শহরে। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় শহর হলো লস অ্যাঞ্জেল, আমরা কিভাবে খুঁজবো ওকে? আমার একজন ইনফরমার আছে সেখানে, তার কাছে কিছু ইনফরমেশন আছে যা আমরা সেখানে গেলে জানতে পারবো। ওকে, ক্যাপ্টেন বলেছিল ব্ল্যাক টেবিল নামে একজন ডন ডক্টর আসিফের পিছনে পড়েছে। হ্যাঁ, সে অনেক পাওয়ারফুল, তার চেহারা এই পর্যন্ত কেউ দেখেনি। আরেকটা কথা আমি শুনেছি, ব্ল্যাক ডেভিল বাদে আরও অনেকেই ডক্টর আসিফের পিছনে পড়ে আছে। সবার থেকে ডক্টর আসিফকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে হবে। তাহলে কবে যাবে লস অ্যাঞ্জেলে? আজকেই যাব, তুমি গাড়ি রেডি করো। ওকে। তারপর আমি হোটেল থেকে চেক আউট করে শাকিলের সাথে বেরিয়ে পড়লাম বিশ্বের সবচেয়ে বড় শহর লস অ্যাঞ্জেলের উদ্দেশ্যে। আচ্ছা শাকিল, এই শহরের নাম লস অ্যাঞ্জেল কেন রেখেছে? মানে এই শহরে কি কোনো অ্যাঞ্জেল হারিয়ে গিয়েছিল নাকি? আমি আসলে জানি না। ঠিক আছে, তোর ইনফরমারকে ডাক, আমাদের কাজ তাড়াতাড়ি করতে হবে। আসছে, ওই দেখ। তারপর আমি দেখলাম একজন আমেরিকান বখাটেদের মতো ছেলে আমাদের কাছে আসলো। বয়স মোটামুটি 20 বছর হবে। মার্কওয়ার্ড দ্য ইনফরমেশন। ফার্স্ট টেল মি হু ইজ দিস? আমার দিকে আঙুল দিয়ে বলল, হি ইজ মাই পার্টনার, ইউ ক্যান টেল অলসো, নো প্রবলেম। হাই, হেড টু নো দ্যাট সাম লোকাল guns was attacked a man who similar like the doctor. আমি আরও জানতে পেরেছি তাদের লোকেশন সাইলেন্ট জোনের 3 নম্বর গোডাউনে দেখা গিয়েছে, আর আমার জানা মতে তারা এখনো সেখানেই রয়েছে। তারা মোট কতজন হবে? মোটামুটি 10 জন হবে। তাহলে অপেক্ষা করছি কার জন্য? বেরিয়ে পড়ি। ম্যাক চলো, আমাদের সাথে দেখিয়ে দেবে। ওকে, কিন্তু আমি ভিতরে যাব, অনেক রিস্ক আছে। তোমার যেতে হবে না। তারপর আমরা 3 জন মিলে সাইলেন্ট জোন গেলাম, যেখানে গিয়ে একটা গোডাউনের সামনে আসলাম। ম্যাককে সেখানে বিদায় জানিয়ে আমরা চলে গেলাম ভিতরে, যেখানে জানি না আমাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে। আমি এই জায়গায় এসে বুঝলাম কেন জায়গাটার নাম সাইলেন্ট জোন রাখা হয়েছে। আসলে আশেপাশের 1 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই। আমরা 2 জন 3 নম্বর গোডাউনের ভিতরে ঢুকে গেলাম। আমরা অবাক হলাম, কারণ আশেপাশে সব গোডাউন বন্ধ আর এটা খোলা। আরও ভিতরে গিয়ে দেখলাম 7 জন লোকাল গনস আড্ডা দিচ্ছে। ক্যান ইউ টক উইথ ইউ ফর এ ওয়াইল? সবাই আমার কথা শুনে আমার দিকে তাকালো। শাকিলও আশা করেনি যে আমি নিজে থেকেই ওদের সাথে কথা বলবো। একজন লোকাল গুন্ডা চেয়ার থেকে উঠে বলল, কে রে তুই, আর এই জায়গায় কেন এসেছিস? আমরা শুধু কয়েকটা কথা জানার জন্য এসেছি, আর সেগুলো জেনেই আমরা চলে যাব। আমরা কিছুই জানি না, এখান থেকে চলে যা। আমি শুধু জানতে চাই ডক্টর আসিফ কোথায়। ডক্টর আসিফের কথা শোনার পর গুন্ডারা চেয়ার থেকে উঠে দাঁড়ালো, আর আমার সামনের গুন্ডা আমার ওপর হামলা করলো। কিন্তু তার আগেই আমি তার থুতনিতে এমন ঘষে দিলাম যে কয়টা দাঁত ভেঙে গেছে আমি নিজেও জানি না। তারপর সবাই আমাদেরকে ঘিরে ফেললো। শাকিলও ফাইটিং এক্সপার্ট, সে একজনকে 2 থেকে 3 পাঞ্চে সেন্সলেস করে দিচ্ছে। সবাই সেন্সলেস হয়ে যাওয়ার পর যার থুতনিতে ঘষি দিয়েছিলাম তাকে গিয়ে বললাম, কিরে এখনো কি বলবি না? বলছি ভাই, সব বলছি। আমরা জানি না ডক্টর আসিফ কোথায়। সেই দিন আমাদেরকে একজন কন্ট্যাক্ট দেয় যে ডাক্তার আসিফকে ধরে নিয়ে আসছে। আমরা অনেক কষ্টে ডাক্তার আসিফের খোঁজ পাই, কিন্তু তাকে ধরতে পারিনি। হঠাৎ করে কিছু লোকজন এসে তাকে নিয়ে যায়, তারপর আমরা এই জায়গায় আসি। রাজ, এরা এভাবে শুনবে না। আমার মনে হয় যারা ডক্টর আসিফকে নিয়ে গেছে তারা ব্ল্যাক ডেভিলেরই লোক। তাহলে এদের কারা কন্ট্যাক্ট দিয়েছে? আমরা শুধু জানি তার নাম হলো বাচ্চারা মাফিয়া কি।
সেই আমাদের কন্ট্রাক্ট দিয়েছিল ডক্টর আসিফকে মারার জন্য। বাদশা দ্য মাফিয়া কিংয়ের নাম শুনে আমি আর শাকিলে একে অপরের মুখের দিকে তাকাচ্ছি, কারণ বাদশা কোনো সাধারণ মাফিয়া না। সে এই মাফিয়া ওয়ার্ল্ডের সব থেকে ভয়ঙ্কর আর হিংস্র মাফিয়া। মাত্র 6 মাসে সে মাফিয়া দুনিয়ায় রাজ করে নিয়েছে, তাই তাকে মাফিয়া কিং বলা হয়। তার চেহারা এ পর্যন্ত কেউ দেখেনি, শুধু তার ব্যাপারে এই ইনফরমেশন আছে যে সে বাংলাদেশের নাগরিক। ওয়েট, আমরা তো জানি ডক্টর আসিফের পিছনে পড়েছে ব্ল্যাক ডেভিল নামক এক ডন, কিন্তু এটা কেন ডক্টর আসিফের পিছনে পড়েছে? আমরা তো অন্য বিষয়ে খটকা লাগছে। কোন বিষয়ে? একবার ভেবে দেখো, মিসাইলের ফর্মুলা ডক্টর আসিফ ছাড়া কেউ জানে না, আর সবাই তার পিছনে পড়েছে সেই ফর্মুলা জানার জন্য। সবাই তাকে জিন্দা খুঁজছে, কিন্তু এই বাদশা দ্য মাফিয়া কিং ডক্টর আসিফকে মারার জন্য কন্ট্যাক্ট দিচ্ছে। এর মানে হয় বাদশার কাছে সেই মিসাইলের ফর্মুলা আছে, আর সে চায় যে এই ফর্মুলার কেউ যাতে না জানে, আর না হলে ডক্টর আসিফকে সে অন্য কোনো কারণে মারতে চায়। এখন আমাদের এই নতুন বিষয়ে ভাবতে হবে। কেসটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। আমরা শাকিলের গেস্ট হাউসে গেলাম, রাত হয়ে এসেছে, ডিনার করার সময়। এখন আমরা কি করব? আমরা এখন ঘুরে ফিরে একই জায়গায় এসে পড়েছি, নতুন শত্রুর সাথে শূন্য ক্লু। কোনো ক্লু ছাড়া আর এক পাও এগাতে পারবো না। তুই একটা কাজ কর, বাদশার হিস্ট্রি বের কর, তাহলেই হয়তো কোনো ক্লু পাওয়া যাবে। ওকে ব্রো। আমি আর শাকিল বিভিন্ন ডার্ক ওয়েবে ঢুকে বাদশা আর ব্ল্যাক ডেভিলের সম্পর্কে জানার চেষ্টা করছি। অবশেষে তেমন কিছু পেলাম না। দেখ, আমি হয়তো কিছু পেয়েছি। কি পেয়েছিস? তারপর শাকিল যা বললো তা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি আর শাকিল বিভিন্ন ডার্ক ওয়েবে ঢুকে বাদশা আর ব্ল্যাক ডেভিলের সম্পর্কে জানার চেষ্টা করছি। অবশেষে তেমন কিছু পেলাম না। কি পেয়েছিস? এখানে একটা ডার্ক ওয়েবের একটা ওয়েবসাইট থেকে জানতে পারলাম যে ব্ল্যাক ডেভিল আর বাদশাহ দুজনেই বাংলাদেশে। কি বলছিস তুই? দুজনেই বাংলাদেশ থেকে, আর দুজনেই ডক্টর আসিফের পিছনে পড়েছে? হ্যাঁ, আমি তো সেটাই বলছি। কিছু তো একটা গন্ডগোল চলছে দোস্ত, কিছু একটা করতে হবে। ভাই। হঠাৎ শাকিলের মোবাইলে একটা কল আসলো। শাকিল কল রিসিভ করে কি যেন কথা বলল। দোস্ত, মারাত্মক খবর আছে। কি খবর? আমার ইনফর্মার বলেছে ডক্টর আসিফকে নাকি শিকাগোতে দেখা গেছে, আর আমি লোকাল পুলিশের থেকে জেনে এসেছি যে বাদশাহ যে নাম্বার দিয়ে লোকাল গুন্ডাদের ভাড়া করেছিল সেই নাম্বারের লাস্ট লোকেশন শিকাগোতে পাওয়া গেছে। আর শিকাগোর কিছু লোকাল এজেন্টরা আমাদের সাহায্য করতে রাজি হয়েছে, কারণ মিসাইল ভুল মানুষের কাছে গেলে তাদের ক্ষতির আশঙ্কা থাকে। সুপার ক্যালিফে গিলিস্টি এক্সপিয়া লিডেসিয়াম। দোস্ত, কি বললি? কিছুই বুঝলাম না। আরে, এটার মানে হলো আমি অনেক অনেক খুশি হয়েছি এই নিউজটা শুনে। তুই একটা সাধারণভাবে বললেই তো হয়, যে তুই খুশি হয়েছিস, এত কঠিনভাবে বলার কি আছে? আরে এমনি বললাম, এটা হলো পৃথিবীর সব থেকে বড় শব্দ। আমার এসব জেনে লাভ নেই ভাই, আমি ঘুমাতে গেলাম, কালকে সকালে শিকাগোর উদ্দেশ্যে বেরোতে হবে। আমরা পরের দিন শিকাগোর উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে ডক্টর আসিফের নাম্বারে যে এলাকায় লোকেট হয়েছিল সেই এলাকার কিছু লোকাল এজেন্টরা খোঁজ খবর নিয়েছে। তা স্ট্রিট কিছু খবর পেলে? কিছু ইন্সপেক্টরের ইনফরমেশান পেয়েছি। ইন্টেলিজেন্স সার্ভে থেকে খবর পেয়েছি ডক্টর আসিফ আজকে রেড এরিয়ায় যাবে, আর ব্ল্যাক ডেভিলও নাকি সেখানে যাবে। রেড এরিয়ার মানে ডক্টর আসিফের ক্যারেক্টার লুজ নাকি? আমাদের তা জেনে লাভ নেই, আমাদেরও সেখানে যেতে হবে। তুই শিওর তো ভাই? আমার সেই জায়গায় যেতে শরম লাগে। দেখ শাকিল, দেশকে বাঁচাতে আমি যে কোনো জায়গায় যেতে পারবো। তুই যদি যেতে না চাস তাহলে আমি যাব, আমাকে ঠিকানা দে। আমিও যাব দোস্ত। সন্ধ্যার দিকে আমি আর শাকিল ছদ্মবেশে রেড এশিয়ায় গেলাম। সেখানের অবস্থা দেখে আমি কি বলবো বুঝতে পারছি না। শুধু যে আমেরিকান মেয়েরা প্রস্টিটিউটের শিকার হয়েছে তা নয়, এখানে ব্রাজিল, স্পেন্স, ব্রিটিশ সব ধরনের মেয়েই আছে। আমাকে আর শাকিলকে ডাকতে শুরু করে,
তাই আমি আর শাকিল বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম ডক্টর আসিফের জন্য। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর একজন লোক এলো রেড এরিয়ার সামনে। দেখতে 30 থেকে 40 বছর বয়স মনে হচ্ছে। গায়ে হলুদ জ্যাকেট, চেহারা লুকানোর চেষ্টা করছে। দেখ তো, এটাই কি ডক্টর আসিফ? চেহারা যতই লুকানোর চেষ্টা করুক না কেন, সিক্রেট এজেন্টদের চোখ ফাঁকি দিতে পারবে না। তারপর আমি আর শাকিল ডক্টর আসিফের পিছনে গেলাম। আমি ডক্টর আসিফের কাঁধে হাত রাখি, সে পিছনে তাকায়। হোয়াট? আমরা বাংলাদেশের সিক্রেট এজেন্ট। আমরা আপনাকে সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে নিতে এসেছি। আমরা আপনার কোনো ক্ষতি হতে দিব না। আমার কথা শুনে ডক্টর আসিফ অনেকটা ঘাবড়িয়ে গেল, কিন্তু কি কারণে তা বুঝতে পারলাম না। আপনারা যে দেশের সিক্রেট এজেন্ট তার প্রমাণ কি? আমি আমার স্মার্ট ভেরিফিকেশন আইডি কার্ড দেখালাম। চলুন এখান থেকে, যে কোনো সময় ব্ল্যাক ডেভিড আর বাদশাহ মাফিয়া কিং এখানে এসে পড়বে। তারা আমার খোঁজ কিভাবে পাবে? আমরা যেভাবে পেয়েছি তারাও সেভাবে পেয়েছে। চলুন এখন। হ্যাঁ চলুন। আমরা যখনই রেড এরিয়া থেকে বেরোতে যাব, ঠিক তখনই কোথা থেকে 10 জন মাফিয়ার ক্রু এসে আমাদের উপর ফায়ারিং শুরু করলো। আমি ডক্টর আসিফকে নিয়ে একটা গাড়ির পিছনে লুকিয়ে পড়ি, আর শাকিল আমার পিছনের গাড়ির পিছনে লুকিয়ে পড়ে। এরা কারা? হয়তো ক্লাবে ডেভিল বা বাদশার লোক। আমি মাথা উঁচু করে আমার কোমরের থেকে .9 ক্যালিবারের বন্দুক বের করে ওদের ওপর ফায়ার শুরু করলাম। একে একে 7 জনের এমন জায়গায় শ্যুট করেছি যেখানে গুলি লাগলে সেন্সলেস হবে, কিন্তু মরবে না। শাকিল আমার পিছন থেকে আমাকে কভার করছে। বাকি 3 জনের পিছনে আরো এক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু সে অন্ধকারে থাকায় তার মুখটা দেখতে পারিনি। শাকিল বাকি 3 জনকেও সেন্সলেস করে দেয়। এমন সময় পিছনের অন্ধকার থেকে একটা গুলি ডক্টর আসিফের দিকে আসতে লাগলো। আমি ডক্টর আসিফকে তৎক্ষণাৎ সরিয়ে ফেললাম, আর গুলিটা গিয়ে আমার হাতে লাগলো। শাকিল দৌড়ে আমার কাছে আসলো। আমরা সবাই অমনোযোগী হয়ে পড়েছি। এমন সময় অন্ধকারের মানুষটা আমাদের মেরে ডক্টর আসিফকে মারতে পারত কিংবা কিডন্যাপ করতে পারত, কিন্তু সে চলে যায়। আমি এক দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। অল্প আলোতে তার কালো ওভারকোটে লেখা দেখতে পেলাম BMK। তার চেহারাতে হালকা ঝলক দেখতে পেলাম, কিন্তু আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল, তাই চেহারাটা দেখতে পাইনি, কিন্তু মনে হচ্ছিল আমি তাকে চিনি। আমি সেন্সলেস হয়ে গেলাম, কিন্তু তার আগে আমার মুখ থেকে অস্পষ্ট ভাষায় বেরিয়ে এলো একটা শব্দ, বাদশা দ্য মাফিয়া কিং। যখন আমার জ্ঞান ফিরে, তখন আমি নিজেকে একটা রুমে দেখতে পাই। আমার হাতে ব্যান্ডেজ করা আছে, ব্যথাও তেমন নেই। আমি শুয়ে শুয়ে ভাবছি যে বাদশা নামের মাফিয়া কিংকে কি আমি আগে কোথাও দেখেছি। আমার তো মনে পড়ছে না। এইসব ভাবছি, এমন সময় রুমে শাকিল আর ডক্টর আসিফ আসলো। কিরে, কেমন লাগছে? শরীরে কি শক্তি পাচ্ছিস? তা একটু পাচ্ছি, কিন্তু আমি এখন কোথায়? এটা আমার হোয়াইট হাউস। এই জায়গাটার খবর কেউ জানেন? তোমাদের কি বলে যে ধন্যবাদ দিব আমি জানি না। নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে। এটা তো আমাদের ডিউটি ছিল, নিজেদের জীবন বাজি রাখাই তো আমাদের কাজ, কিন্তু আপনি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত বলুন। তোমরা তো অনেকেই জানো যে আমি এমন একটা মিসাইলের ফর্মুলা বানিয়েছি যে সেই মিসাইলটা একটা দেশকে শেষ করার মতন ক্ষমতা রাখে। এই খবর ভাইরাল হওয়ার পর থেকে বিভিন্ন দেশের ডন, মাফিয়া, গ্যাংস্টার আমার পিছনে পড়ে আছে। দেশে আমি নিজেকে সুরক্ষিত মনে করিনি, তাই এই দেশে চলে আসি, কিন্তু বিপদ আমার পিছনে পড়েই আছে। ব্লাস ডেভিল আর বাদশা আমার ফর্মুলা জানার জন্য পিছনে পড়ে আছে। না, এটা সঠিক না। মানে এটা হলো যে ব্ল্যাক ডেভিল আপনার পিছনে পড়ে আছে, কিন্তু বাদশা আপনাকে জানে মারতে চাই। কিন্তু কেন? আমি তো তাকে চিনি না। এই কেনর উত্তরই তো আমাকে বের করতে হবে। আচ্ছা, আপনি রেড এরিয়ায় কি জন্য গেছিলেন? আসলে আমার ভাতিজা এই দেশে থাকে, সে আমার সাথে দেখা করতে চায়, কিন্তু আমি যখন নিজেই পালিয়ে বেড়াচ্ছি সেখানে তার সাথে দেখা করা অসম্ভব। সে আমার ব্যাপারে সব কিছুই জানে,
তাই আমি ওকে রোডের এরিয়াতে আসতে বলি, কারণ সেখানে কেউ আমাকে সন্দেহ করবে না। কিন্তু সেখানেও বিপদ পৌঁছে গেল। এতে কতটুকু রিস্ক থাকতে পারে আপনার আইডিয়া আছে? জানি আমি, কিন্তু সে আমার এই বিষয়ে হেল্প করতে পারবে। কালকে সকালে কথা বলিস। এখন আমি তোর জন্য ডিনার নিয়ে আসছি, চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়। তারপর ডিনার করে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল পানির তৃষ্ণায়। ঘরে পানি নেই, তাই রুম থেকে বের হলাম। বের হওয়ার পর বুঝলাম বাড়িটা দোতলা, আর আমি দোতলাতেই আছি। তাই সিঁড়ি দিয়ে নেমে ফ্রিজ থেকে পানি বের করে সেই সময় সামনের দেওয়ালে একটা ছায়া দেখতে পাই, যার হাতে একটা চাকু, অর্থাৎ সে আমার পিছনে। আমি পানির বোতলটা পিছনে ঘুরিয়ে ছায়ামূর্তির দিকে ছুঁড়ে মারি। ছায়ামূর্তির হাত থেকে চাকুটা পড়ে যায়, পানির কাঁচের বোতলটা পড়ে ভেঙে যায়। আমি ছায়ামূর্তিকে থাপ্পড় দেই। এমন সময় রুমে লাইট জ্বলে উঠল, আর আমি আমার সামনে যাকে দেখলাম তাকে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কারণ এই কিভাবে এই জায়গায় আসবে, আর কেনই বা আমাকে মারতে চাই? আমার সামনে আমার ভালোবাসা তামান্না দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে যতটা অবাক হয়েছি, সে আমাকে দেখে আরো অবাক হয়ে যায়। তার চোখ দেখলেই বোঝা যাচ্ছে। পানির বোতলটা কাঁচের ছিল, তাই বোতল ভাঙার আওয়াজে শাকিল আর ডক্টর আসিফ নিচতলায় নেমে আসলো। আমি আর তামান্না এখনো একে অপরের দিকে তাকিয়ে আছি। তামান্না, তুমি এখানে কি করছো, আর বোতলটা কিভাবে ভাঙলো? তার আগে মামা তুমিই বলো, রাজ এখানে কি করছে? ও হলো আমাদের দেশের। 1 মিনিট, তুই কিভাবে ওর নাম জানলি? আমি বলছি, আসলে আমি আর তামান্না একসাথে বুয়েটে পড়েছি। কিন্তু তামান্না আপনার কি হয়? তামান্না আমার ভাগ্নি হয়। বললাম না যে আমার ভাগ্নি রেড এরিয়ার সামনে আসবে। ও, তা বোতলটা ভাঙলো কিভাবে? আসলে আমি রাতে পানি খেতে নিচে আসি, আর অন্ধকারে রাজকে তোমার কোনো শত্রু ভেবে চাকা দিয়ে হামলা করি, কিন্তু রাজকে আমার হাতে বোতল ছুঁড়ে মারাই আমার হাত থেকে চাকুটা পড়ে যায়। আমি আমার ব্যাপারটা খুলে বললাম। যাই হোক, এখন সময় ঘুমাতে যাক, সকালে কথা হবে। ডক্টর আসিফ আর শাকিল নিজেদের ঘরে চলে গেল। আমি ভাবছি যে তামান্নার সাথে কি একবার কথা বলবো। এসব ভাবছি, এমন সময় তামান্না বলল, কেমন আছো? আগে যেরকম ছিলাম তেমন আছি, কিন্তু তুমি আগের থেকে অনেক হিংস্র হয়ে গেছো। একজন অচেনা ব্যক্তির উপর চাকু দিয়ে হামলা করলে। আসলে মামার লাইফ অনেক রিস্ক আছে, আর সেটা মনে হয় তুমি জানো। আর সেই জন্য আমি এই রাতে ড্রয়িং রুমে একজন অচেনা ব্যক্তিকে রেখে ভয় পেয়ে যাই, আর অন্ধকারে তোমার মুখটাও দেখা যায়নি। অন্ধকারে যদি ডক্টর আসিফ থাকতো? তখন আমি। তামান্না আর কিছু বলবে তার আগে তার চোখ আমার ডান হাতের দিকে গেল। তোমার হাতে কি হয়েছে? ম্যানেজ করো কেন? গুলি লেগেছিল। হোয়াট? গুলি? কিভাবে? মিথ্যা কথা বলে লাভ নেই তোমাকে। আসলে আমি একজন সিক্রেট এজেন্ট, বুয়েটে পড়ার আগে থেকে। আর আমি এখানে এসেছি তোমার মামাকে এখান থেকে সেফলি দেশে ফিরে নিয়ে যেতে। হোয়াট? তুমি একজন এজেন্ট? হ্যাঁ, এইসব কথা ছাড়ো, এখন তোমার কথা বলো। আমার আর কি, 1 বছর ধরে এখানে একটা আইনি কোম্পানিতে চাকরি করছি। মামার বিপদের কথা শুনে তাকে সাহায্য করতে পারবো ভেবে তার সাথে দেখা করতে আসলাম। তা বিয়ে করেছো? আমার এরকম প্রশ্নে তামান্না কিছুটা চমকে গেল। না, তুমি? যাকে ভালোবাসতাম সে তো আমার থেকে সময় চেয়েছিল নিজের ক্যারিয়ার গড়ার জন্য। জানি না সময় কবে শেষ হবে। আমার এরকম উত্তরে তামান্না কিছু না বলে চলে গেল। আমি কি করব বুঝতে পারছি না, কারণ একে তো 2 জন বড় বড় মাফিয়ার থেকে ডক্টর আসিফকে দেশে সুরক্ষিতভাবে ফিরিয়ে নিয়ে যেতে হবে, আর এখানে তামান্না আমার সামনে থাকলে আমার মিশন থেকে মনোযোগ সরে যাবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে ডাইনিংয়ে গেলাম। সেখানে সবাই আমার জন্য বসেছিল। আমি মিমের সামনাসামনি বসলাম, নাস্তা খাচ্ছি। এমন মনে হলো কেউ আমার পায়ে কাতকুতু দিচ্ছে। আমি টেবিলের নিচে তাকিয়ে দেখি তামান্না তার পা দিয়ে আমাকে কাতকুতু দিচ্ছে। আমি অবাক হলাম তামান্নার আচরণে। আমি কিছু না বলে খাওয়ায় মনোযোগ দিলাম। এমন সময় তামান্না আমাকে চোখ টিপ মারল। এবার তো তামান্নার আচরণে আমার খাবার গলায় আটকে গেল, আর আমার কাশি শুরু হলো। আমি আমার সামনে থাকা পানি খেয়ে শান্ত হয়ে বসি।
এত তাড়াহুড়ো করার দরকার নেই মিস্টার রাজ। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমরা দেশে ফিরব না। আমি সুস্থই আছি, আজকে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। খাওয়ার শেষে আমি বাসার ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি। বাড়িটার আশেপাশে গাছগাছালিতে ভরপুর। আসলে ডক্টর আসিফের গেস্ট হাউসটা জঙ্গলের ভিতরে। আমি আশেপাশের প্রকৃতি উপভোগ করছি। এমন সময় আমার পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকালাম। পাশে তাকিয়ে দেখি তামান্না দাঁড়িয়ে আছে। কিছু বলবা? তুমি কেমন যেন হয়ে গিয়েছো রাজ। আগে সবসময় পিছু পিছে ঘুরতে, এখন আমাকে বাদতে দিচ্ছ না? সময় পাল্টায়, সাথে মানুষও পাল্টায়, তার স্বভাব, আচরণ, আরও না জানি কত কিছু। সত্যি তুমি অনেকটা বদলেছো, সাথে আমিও। আমি তোমাকে 1 বছর আগে বলেছিলাম যে আমি নিয়তির আমাদের দেখা হলে দেখা হবে, আর সেটা হয়েছে। আমি বলেছিলাম পরে দেখা হলে আমি তোমার ভালোবাসার বিষয়টা নিয়ে ভাববো। রাজ, তুমি বিশ্বাস করো, আমি আমেরিকাতে আসার পর 1 মুহূর্ত শান্তিতে থাকতে পারিনি। তোমার গা চালানোর কথা, তোমার পিছু পিছু ঘোরা, সব কিছু মিস করতাম। তখন আমি বুঝতে পারলাম যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি আমার বন্ধুদের দিয়ে তোমার খোঁজ নিয়েছিলাম, কিন্তু তোমার কোনো খোঁজ পাইনি। এখন আমি তোমার জীবনে কামব্যাক করতে চাই রাজ, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তামান্না কথাগুলো কাঁদতে কাঁদতে বলল। তার কথা শুনে আমার চোখেও পানি এসে গেল। আমাদের মতো সিক্রেট এজেন্টদের এসব ইমোশন থাকতে নেই, কিন্তু আমি তো একজন মানুষ, আর সেই হিসাবে আমার ইমোশন আছে। তামান্না, আমি তোমাকে কি বলবো জানি না, কিন্তু ডক্টর আসিফকে দেশে নিরাপদে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর তুমি আমার ভালোবাসা হবে। তুমি হবে আমার বাবুর আম্মু। তুমি হবে আমার সব সুখ দুঃখের অংশীদার। তুমি হবে আমার ভালোবাসার সঙ্গী। আমার কথা শেষ হতে না হতেই তামান্না আমাকে জড়িয়ে ধরল। রাতে ঘুমাচ্ছি, এমন সময় মনে হলো কেউ একজন নিচে কথা বলছে। আমার ঘুম অল্পতেই ভেঙে যায়। আমি আমার বন্দুকটা হাতে নিয়ে দরজা আস্তে আস্তে খুলে নিচে নামলাম। নিচে নেমে কাউকেই দেখলাম না। আমার মনের ভুল মনে করে আমি যেই না আবার সিঁড়ি দিয়ে উপরে যেতে যাব, ঠিক তখনই আমার চোখ গেল বাড়ির দরজার দিকে। দরজাটা খোলা ছিল। আমি দরজা দিয়ে বাইরে গেলাম। সেখানে অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। তো আমি বাইরে গিয়ে আশেপাশে ভালো করে ঘুরে এলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। হঠাৎ করে বাড়ির পিছনের দিকটায় আমার নজর গেল। সেখানে গাছের গোড়ায় কিছু ডালপালা আর পাতা দিয়ে গোড়াটা বন্ধ করে রেখেছে। জায়গাটা যে কৃত্রিম তা আমাকে বুঝতে বেগ পেতে হলো না। আমি গাছের গোড়ায় গিয়ে সেগুলো সাইড করে দেখলাম গাছের গোড়ায় একটা গর্ত করে রাখা আছে, আর এই গর্তে একটা মানুষ আরামসে ঢুকে যেতে পারবে। আমিও ঢুকে গেলাম গর্তে। ঢোকার পর আস্তে আস্তে বুঝলাম যে এটা আসলে একটা সুড়ঙ্গ। প্রায় 5 মিনিট হাঁটার পর আমি সুড়ঙ্গের বাইরে বের হলাম। জায়গাটা দেখে অনেকটা আধুনিক ল্যাবরেটরির মতো মনে হচ্ছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না এই জায়গায়। আমি একটা ল্যাপটপের কাছে গিয়ে সেটাকে ওপেন করার চেষ্টা করলাম, কিন্তু লক করা, তাই হ্যাক করার চেষ্টা করছি। অনেক হার্ড ফায়ারওয়াল দেওয়া ছিল, তাও কোনো মতে খুলে ফেললাম। ল্যাপটপ খোলার পর শুরুতে একটা ফাইল সামনে পড়ল, যার নাম ফাইল মিশন। এই নামটা দেখার পর আমি ফাইলে এন্ট্রি করলাম। তারপর ফাইলে যা দেখলাম তা দেখার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। আমি ফাইলে এন্ট্রি নিয়ে দেখি ডক্টর আসিফের মিশন, দ্য ডিস্টকাশন, বাংলাদেশের দিকে সেট করা, আর অ্যাক্সেস কোড টাইপ করলেই মিসাইলটা বাংলাদেশের দিকে যাবে, আর চোখের নিমেষে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমি এখন কি করব বুঝতে পারছি না, তবু আমাকে চেষ্টা করতে হবে মিসাইলকে আটকানোর জন্য। আমি কোনো কিছুই করতে পারছি না, কারণ এটা অনেক হাইটেক ল্যাপটপ। এইসব ভাবছি, তখন মাথায় একটা প্রশ্ন আসলো যে আমি যদি ল্যাপটপটাকে ধ্বংস করে ফেলি তাহলেই তো আর কিছুই হবে না, কারণ মিসাইল অ্যাক্টিভেট করার কোড এই ল্যাপটপে আছে। আমি ল্যাপটপটা আমার হাত নিয়ে মাথার উপরে তুলে যেই না মাটিতে ছুঁড়ে মারতে যাব, ঠিক তখনই আমার পিঠে একটা গুলি লাগে আর আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমার হাত থেকে ল্যাপটপটা পড়ে যায়, কিন্তু ভাঙে নাই। আমি কষ্ট করে পিছনে তাকিয়ে দেখি ডক্টর আসিফ দাঁড়িয়ে আছে, আর তার হাতেই বন্দুকটা রয়েছে। তার মানে ডক্টর আসিফ আমাকে গুলি করেছে।
কেন করলেন ডক্টর আসিফ? বাংলাদেশকে কেন ধ্বংস করতে চান আপনি? কথাটা অনেক কষ্টে বললাম। তুমি কি মনে করেছো মিস্টার রাজ এখানে এসেই আমার এত বছরের প্ল্যানিং সব শেষ করে দেবে? এত সহজ না মিস্টার রাজ। আমি আজ আমার সব প্রতিশোধ নিয়েই ছাড়ব। দেশ তোমার কি করেছে? কেনই বা দেশের কোটি কোটি মানুষকে খুন করতে চাও? দেশের জনগণের কিছুই করব না, শুধু দেশে একটু আতঙ্ক ছড়িয়ে দিতে চাই। আমি যখন প্রথম মিসাইলের ফর্মুলা বানাই তখন আমি শত্রু দেশের সাথেই হাত মিলিয়ে নিই। পরবর্তীতে আমি আমার মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতা কমিয়ে দিই। ফলে দেশের ক্ষতি হবে, আর তার ক্ষতিপূরণের জন্য বাংলাদেশ সরকারকে তাদের কথা শুনতেই হবে। দেশ আমার জন্য কিছুই করেনি, তাই দেশকে ধ্বংস করে ফেলতে চাই। আর তুমি আরেকটা কথা শুনে হয়তো অবাক হবে যে ব্ল্যাক ডেভিল আর কেউ না, বরং আমি নিজে। আমার কথা বলার শক্তি হারিয়ে গেছে, পিঠ থেকে রক্ত গড়িয়ে যাচ্ছে। আমার যতটুকু এনার্জি আছে তা দিয়ে চোখ খোলা রেখেছি। ডক্টর আসিফ ল্যাপটপটা ফ্লোর থেকে উঠিয়ে টেবিলে রেখে অ্যাক্সেস কোড টাইপ করলো। সে কনফার্ম বাটনে যেই ক্লিক করবে ঠিক সেই সময় একটা বুলেট তার মাথার ভিতর দিয়ে ক্রস করে গেল, আর তার নিথর দেহ মাটিতে পড়ে গেল। আমি দরজার দিকে তাকিয়ে দেখি অন্ধকার থেকে কেউ একজন গুলি করেছে। অন্ধকারকে অতিক্রম করে একজন লোক আমার সামনে এসে দাঁড়ালো। তার মুখে একটা মাস্ক লাগানো আছে আর চেহারাটা দেখা যাচ্ছে না, কিন্তু তার ওভারকোটের বিএমকে লেখাটাই বলে দেয় যে এটা বাদশা দা মাফিয়া কিং বাদে আর কেউ না। বাদশা তার মুখ থেকে মাস্ক সরালো। বাদশার চেহারা দেখার পর আমি অনেকটা চমকে গেলাম। আমার মুখ থেকে অতি কষ্টে একটা অস্পষ্ট কথা বের হলো, রাকিব। তারপর আর কিছুই মনে নেই, অজ্ঞান হয়ে গেলাম আমি। মিশন ইজ এন্ড, বাট the new mission come with some question. If you want to know that is that mission, then all of you have to wait for the next season. I will back in second season of. অনেকের মনে প্রশ্ন আছে, কে রাকিব আর কেই বা বাদশা দা মাফিয়া কিং? আবার রাজিবা কিভাবে রাকিবকে চিনল? আবার অনেকের মাথায় এখনো ঢোকেনি। আর হ্যাঁ, এই সিজন কিন্তু আমি আমার লাস্ট গল্প বলে